আরে অয়ন না, তুমি ডেলিভারি দিতে এসেছো? শেষমেশ ডেলিভারি বয়ের কাজ করছো তুমি? তাচ্ছিল্য ঝরে পড়ল তনয়ার গলায়। মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো খাবার ডেলিভারি দিতে আসা ছেলেটা। এবার বুঝেছো কেন তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমি? আজ দেখো, আমার বয়ফ্রেন্ড একটা কোম্পানির মালিক, আর তুমি? আসলে বাবা হঠাৎ করে মারা গেল, আর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল, কুণ্ঠিত স্বরে বলল অয়ন। ও মাই গড, ভাগ্যিস ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নিয়েছিলাম। যাকে, টাকা পেয়ে গেছো, এবার তুমি যেতে পারো। নাকি বকশিসের লোভে এখনও দাঁড়িয়ে আছো? এই নাও। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে পার্স থেকে একটা 500 টাকার নোট ছেলেটার মুখে ছুঁড়ে মারল তনয়া। আমি যে কাজ করি তার জন্য আমি মাইনে পাই, এই টাকাটার কোনো প্রয়োজন নেই। নোটটা তনয়ার দিকে এগিয়ে দিয়ে বলল অয়ন নামের ছেলেটি। আচ্ছা, অহংকারটা তো দেখছি একটুও কমেনি। একটা সামান্য ডেলিভারি বয়ের এত অহংকার কিন্তু ভালো নয়, মুখ বিকৃত করে বলল তনয়া। মাথা নিচু করে চলে গেল অয়ন। পাশে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করল অভিরাজ। গার্লফ্রেন্ডের এই রকম ব্যবহারে মনে মনে ভীষণ বিরক্ত হলো সে, যদিও মুখে কিছু বলল না। তবে তার অভিব্যক্তি দেখে তনয়া কি বুঝল কে জানে। হেসে বলল, কলেজে পড়ার সময়ে আমার প্রেমে পাগল ছিল এই অয়ন। আমি তো দেখেই বুঝে গিয়েছিলাম একে দিয়ে কিচ্ছু হবে না। আর আজ দেখো, নিজের সম্বন্ধে খুব বিরাট ধারণা ছিল ওর। এই করব, ওই করব। বলার সময় তনয়ার মুখের ভাব এমন হলো যা দেখে খুব একটা ভালো লাগলো না অভিরাজের। সেদিন রাতে শুয়ে শুয়ে চিন্তায় মগ্ন হয়ে পড়ল অভিরাজ। আজ বেশ কয়েকদিন ধরেই তার মনে হচ্ছে তনয়াকে সিলেক্ট করে সে বোধহয় ভুল করেছে। এক বন্ধুর পার্টিতে গিয়ে তনয়াকে ভালো লেগেছিল অভিরাজের। কোনো এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে সেই পার্টিতে উপস্থিত ছিল তনয়া। প্রথম দেখাতেই অভিরাজ ঠিক করে নিয়েছিল এই মেয়েটাকে তার চাই। তার কথা মতো বন্ধু আবেশ আলাপ করিয়ে দিয়েছিল তনয়ার সঙ্গে। তারপর প্রায় মাস 6 কেটে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে মা বাবার সঙ্গে তনয়ার আলাপ করিয়ে দিয়েছে সে। মা খুব পছন্দ করেছে তনয়াকে। তার আদরের অভির জন্য নাকি এরকম একটা মিষ্টি মেয়েই চেয়েছিলেন তিনি। মা বাবা তার গার্লফ্রেন্ডকে পছন্দ করেছে জেনে খুব খুশি হয়েছে অভিরাজ। সবাই মিলে ঠিক করেছে পরের মাসেই তাদের এনগেজমেন্ট হবে। তনয়ার বাবা মাও খুব খুশি। যদিও সামাজিকভাবে অভিরাজের ফ্যামিলি তনয়ার ফ্যামিলির চেয়ে অনেক ওপরে, তবু তনয়াকে দেখে সেসব নিয়ে আর মা বাবা চিন্তা করেননি। কিন্তু আজ কয়েকদিন হলো তনয়ার কিছু কিছু আচার ব্যবহার অভির ঠিক ভালো লাগছে না। যেমন আজকের ঘটনাটা। পুরনো বন্ধুর সঙ্গে তার ব্যবহার দেখে যে কেউ বলবে খুব উদ্ধত আর অহংকারী তনয়া। অথচ বিশাল বড়লোক হওয়া সত্ত্বেও ডাউন টু আর্থ অ্যাটিটিউডের জন্য সবাই ভালোবাসে অভিরাজের ফ্যামিলিকে। তাছাড়া তনয়া তো বলেছিল অভিরাজ তার জীবনের প্রথম প্রেম। অথচ এই ছেলেটার সঙ্গে তো কিছু একটা ব্যাপার নিশ্চয়ই ছিল। না, এত তাড়াতাড়ি তনয়াকে বিয়ের ডিসিশন নেওয়াটা বোধহয় উচিত হবে না। ভেতরে ভেতরে ভালো করে খোঁজ নেবে ভেবে নিল অভিরাজ। ডেলিভারি দিতে আসার আগে তার ফোনে ফোন করে কিভাবে আসতে হবে জিজ্ঞেস করেছিল অয়ন।
নাম্বারটা বার করে ডায়াল করলো সে। পরদিন নির্দিষ্ট সময়ে অয়নের সঙ্গে দেখা করলো অভিরাজ। একটা জায়গায় বসে বেশ অনেকক্ষণ কথা হলো দুজনের। তনয়ার সম্পর্কে অনেক নতুন কথা শোনালো অয়ন। একসময় নিজের রূপের জালে নিত্য নতুন ছেলেকে ফাঁসাতে দ্বিধাবোধ করতো না তনয়া। আর দেখে দেখে ঠিক বড়লোক বাড়ির ছেলেদের সঙ্গেই সম্পর্ক করত সে। প্রেমিকের চাইতে তার টাকা পয়সার ওপর তার আকর্ষণ ছিল বেশি। সব শুনে কেমন যেন বিভ্রান্ত হয়ে পড়ল অভিরাজ। তনয়া নাকি অয়ন, কাকে বিশ্বাস করবে ভেবে পেল না সে। অনেক ভাবনা চিন্তা করার পর তনয়ার পেছনে লোক লাগালো অভিরাজ। মনে মনে খুব অপরাধবোধ হলেও সে বুঝতে পারছে এটা তাকে করতেই হবে। যেখানে দুই বাড়ির বড়রা তাদের দুজনের বিয়ের তোড়জোড় করছে, সেখানে কোনো বড় কারণ ছাড়া তো পিছিয়ে আসা যায় না। তাছাড়া যদি তার সন্দেহ অমূলক হয়, তাহলে বিনা দোষে শাস্তি পাবে তনয়া। প্রথম দিনই অভিরাজের লোক এসে খবর দিল বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে খেতে গিয়ে ওয়েটারের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে তনয়া। শেষ পর্যন্ত যখন ম্যানেজার এসে হস্তক্ষেপ করে, তখন তনয়া তাকেও হুমকি দেখায়। আমি কে জানেন? চাইলে আমি আপনার এই দোকান বন্ধ করে দিতে পারি, অত্যন্ত উদ্ধতভাবে চেঁচিয়ে বলেছে তনয়া। কথাটা শুনে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল অভিরাজের। দুপুরেও তনয়ার সঙ্গে ফোনে কথা হয়েছে তার। রোজকার মতো ধীরে ধীরে নরম গলায় ভালোবাসার কথা শোনাচ্ছিল সে। ক্ষণিকের জন্য একেবারে বিগলিত হয়ে পড়েছিল অভিরাজ। কয়েকদিন পর আবার খবর এলো, পার্লারে গিয়ে এক বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে তনয়া। পার্লারের ম্যানেজারের কাছে তার দাবি ছিল ওয়েট করতে পারবে না সে। সব কাস্টমার ছেড়ে আগে যেন তাকে অ্যাটেন্ড করা হয়। এই বয়সে শখ তো কম নয় আপনার, চুপচাপ লাইনে দাঁড়ান, আমার হয়ে গেলে তারপর যা করার করবেন। তার আগে আসা মহিলাকে খুব বিচ্ছিরিভাবে বলেছে তনয়া। সব কিছু শুনে সত্যিই হতভম্ব হয়ে গেল অভিরাজ। তার সামনে তো তনয়া অত্যন্ত নম্র ভদ্র সেজে থাকে। সবচেয়ে বড় কথা, তনয়া সবাইকে অত্যন্ত উদ্ধতভাবে জানিয়েছে যে সে চাইলে যা খুশি করতে পারে। এরকম কেউ যে তাদের ফ্যামিলির সুনামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেটা ভালো করে বুঝতে পারল অভিরাজ। এখনও তাদের এনগেজমেন্ট হয়নি, অথচ এর মধ্যেই নিজেকে সাইনি গ্রুপের মালকিন ভেবে নিয়েছে তনয়া। এই ব্যাপারটা যে আর কিছুতেই বাড়তে দেওয়া যাবে না, সেটা ভালোই বুঝতে পারল অভিরাজ। তনয়ার উপর খুব রাগ হলো তার। তাকে তার নিজের জায়গাটা বুঝিয়ে দেবে ঠিক করলো সে। আমাদের অফিসে জয়েন করবে তনয়া? পরদিনই জিজ্ঞেস করলো অভিরাজ। অবশ্যই, আর কিছুদিন পরই তো সব কিছুর হাল ধরতে হবে আমাকে, উচ্ছ্বসিত হয়ে বলল তনয়া। তুমি যেরকম ভাবছো সেরকম কিছু নয়। আসলে আমাদের রিসেপশনিস্টের শরীরটা খুব একটা ভালো নয়। বেচারি তবুও ছুটি নিতে চাইছে না। কাজটা ওর খুব দরকার। এদিকে কাজের চাপও তো কম নয়। ও একা ঠিক সামলাতে পারছে না। তুমি যদি ওকে একটু হেল্প করো, আসলে অনেক দিন এই কোম্পানিতে আছে তো, ছাড়িয়ে দিতেও পারছি না। মানে, আমি তোমার অফিসে রিসেপশনিস্টের কাজ করব?
বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলো তনয়া, আরে বাবা, ওরকম ভাবছো কেন? এটা তো আমাদের নিজেদের অফিস, এখানে কোনো কাজ ছোট নয়। বোঝানোর চেষ্টা করলো অভিরাজ। খানিক ভেবে রাজি হয়ে গেল তানিয়া। আপাতত অভিরাজের কথা অমান্য করা ঠিক হবে না। অফিসে এসে প্রথম দিনই মেজাজ খারাপ হয়ে গেল তনয়ার। রিসেপশনিস্ট লিলি তাকে রীতিমতো অর্ডার করছে। অনেক কষ্টে নিজেকে সামলে রাখল সে। বিকেলে অভিরাজকে ফোন করে সমস্ত রাগ উগরে দিল সে। বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করল অভিরাজ। একটা কাজে শহরের বাইরে গেছে সে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে তোমার জন্য চা আনতে বলছো? জানো আমি কে? পরদিনই লিলির ওপর ফুঁসে উঠল তনয়া। এরপর কথায় কথায় সবাইকেই এই কথা বলতে লাগলো সে। তোমাদের বসের গার্লফ্রেন্ড আমি। কিছুদিনের মধ্যেই বিয়ে হবে আমাদের, আর তারপরই এই কোম্পানির অর্ধেক মালিক হব আমি। ঠিকমতো কাজ না করায় লিলি বকতে এভাবেই তাকে শোনালো তনয়া। অফিসের বাকি সবাই শুনতে পেল তার কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তনয়া? তুমি আমাদের বসের গার্লফ্রেন্ড? অবজ্ঞার সুরে বলল অ্যাকাউন্টসের রাজীব। সবাই হেসে উঠল। রাগে একেবারে অন্ধ হয়ে গেল তনয়া। চিৎকার করে বলল, ঠিক আছে, অভি আসুক, তারপর তোমরাই জিজ্ঞেস করে নিও। 3-4 দিন পর ফিরে এলো অভিরাজ। সঙ্গে তার পিএ অয়ন। তাকে দেখে যারপরনাই অবাক হয়ে গেল তনয়া। অভি অয়নকে নিজের পিএ হিসেবে রেখেছে? এটা কি করে হতে পারে? সে নিজেও তো অভির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারত। অভি না হয় তাকে সব কিছু শিখিয়ে দিত। মনে মনে গজরাতে লাগলো তনয়া। এখন তাকে অয়নকে দেখতে হবে রোজ? কি ভেবেছো তোমরা আমাকে? এই সব কাজ আমাকে দিয়ে হবে না। একটা জেরক্স করে আনতে বলায় ক্ষেপে গিয়ে বলল তনয়া। ঠিক আছে, আমি স্যারকে জানিয়ে দিচ্ছি, বলল লিলি। হ্যাঁ, এখানেই ডাকো না তোমাদের স্যারকে, তাহলেই বুঝতে পারবে, চিৎকার করে উঠল তনয়া। কি ব্যাপার, কি হয়েছে? এখানে এত হইচই কেন? হঠাৎ সেখানে এসে হাজির হলো অভিরাজ। এই তো অভি, তুমি এদেরকে বলে দাও তো আমি কে। ছুটে এসে অভির হাত ধরে বলল তনয়া। হোয়াট ননসেন্স! আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? চোখ মুখ কুঁচকে বলে উঠল অভিরাজ। ততক্ষণে সেখানে 4-5 জন জড়ো হয়ে গেছে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো তনয়া। তারপর বলল, ডার্লিং, তুমি কি সবার সামনে আমাদের সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জা পাচ্ছ? বলে দাও না ওদের, আর কয়েকদিন পরই আমাদের বিয়ে হবে। এই যে মিস, দিবাস্বপ্ন দেখছেন নাকি? আপনার মতো সামান্য একটা রিসেপশনিস্টকে আমি বিয়ে করব? যান, কাজ করতে পারলে করুন, না হলে ছেড়ে চলে যান। কাঁধ ঝাঁকিয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল অভিরাজ। তনয়ার দিকে অদ্ভুত একটা দৃষ্টি নিক্ষেপ করে তার পেছন পেছন চলে গেল অয়ন। লজ্জায় আর অপমানে মুখ ঢেকে বসে পড়ল তনয়া। এত অপমান জীবনে কোনো দিন হয়নি সে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না। অভিকে একবার ফোন করার চেষ্টা করলো সে। ফোন কেটে দিল অভি। কিছুক্ষণ পর তার ফোনে একটা মেসেজ ভেসে উঠল। অন্যকে ছোট করার আগে নিজেকে ভালো করে মেপে নিও। আজ থেকে আর কোনো সম্পর্ক রইল না আমাদের। গুড বাই। কোনো রকমে চোখের জল চেপে কিছুক্ষণের মধ্যেই অফিস ছেড়ে বেরিয়ে গেল তনয়া।